ফিলিস্তিনে নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ, নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি। আগ্রাসনের প্রতিবাদে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ। ফিলিস্তিনি জনগণের উপরে যে নিপীড়ন চলতেছে বছর পর বছর ধরে, এটার আমরা একটা বিচার চাচ্ছি। ইসরায়েলি পণ্য যা আছে সব বয়কট করা হোক। নৃশংস যে অত্যাচারের শিকার হচ্ছে আমার ফিলিস্তিনবাসী, আমাদের মুসলমান, এটার একটা ফুল স্টপ টানতে হবে। 40 দেশের উদ্যোক্তাদের নিয়ে বিনিয়োগ সম্মেলনের বিভিন্ন সেশন। স্টার্টআপের জন্য বাংলাদেশ ব্যাংকের প্রায় 900 কোটি টাকার ফান্ড গঠন। Money would be only used for equity investment in promising startup companies. প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিত করতে নির্বাচনী প্রচারণার নীতিমালা হচ্ছে, জানালেন ইসি আনোয়ারুল। আচরণবিধির খসড়া প্রায় চূড়ান্ত। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মুখর রাজধানী ঢাকা। সকালে শহীদ মিনারে সংহতি সমাবেশ করেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানান তারা। আর রাজু ভাস্কর্যের সামনের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। একই দাবিতে মিছিল হয়েছে জাতীয় মসজিদ, বায়তুল মোকাররম ও যাত্রাবাড়ি এলাকা থেকে। গাজায় চলছে ইসরায়েলি আগ্রাসন, আর তার প্রতিবাদে বিশ্বজুড়ে বিক্ষোভ কর্মসূচিতে একাত্মতা জানিয়ে মুখর বাংলাদেশও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনের দুপুরের চিত্র এমন। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে দলে দলে টিএসসিতে এসেছে রাজধানীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দেন নানা শ্রেণী পেশার মানুষও। গাজায় চলমান অবিশ্বাস্য বর্বরতার তীব্র প্রতিবাদ জানিয়ে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান শিক্ষার্থীরা। প্রত্যেকটা ইসলামী জাতির ইমানের দায়িত্ব ফিলিস্তিনকে সাপোর্ট দেয়া। তারা মুসলমানদের শক্তি আর ইমানি পাওয়ার সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। কেন্দ্রীয় শহীদ মিনারে সংহতি সমাবেশ করেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। যোগ দেন ঢাকা মেডিকেলের ফিলিস্তিনি শিক্ষার্থী ইব্রাহিম কিসকো। Israel intentionally targeted the water suppliers, the food storage, and leading people for starvation. And as I'm talking now, this morning, Israel has burned some journalists, and this is happening almost daily. গাজাবাসীর হেফাজতের জন্য আমি দোয়া করছি, এবং আল্লাহ যদি এই ইহুদিদের হেদায়েত না দিয়ে থাকে তাদের যেন ধ্বংস করে দেয়। ওলামা মাশায়েখ ও সাধারণ মুসল্লিদের ব্যানারে মিছিল হয়েছে বায়তুল মোকাররমে। বাদ জোহর মিছিলে অংশ নেন হাজারো মুসল্লি। বাংলাদেশ ও গোটা বিশ্ব থেকে আমরা মুসলমানরা গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করব। ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ। বিশ্বের বিবেক কি এখনো নাড়া দেয় না যে এত কোটি কোটি মানুষকে হত্যা করা হচ্ছে? গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে কোনো ক্লাস পরীক্ষা নেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়। সমস্ত দাপ্তরিক কার্যক্রমও বন্ধ ছিল সকাল 9টা থেকে 11টা পর্যন্ত। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। রাজু ভাস্কর্যে আছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, সবশেষ পরিস্থিতি জানতে চাই, আন্দোলনে অংশগ্রহণকারীরা কি বলছেন? লোপা, মূলত সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে এই রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভটি শুরু হয় এবং এই বিক্ষোভটি কিন্তু এখন পর্যন্ত চলছে। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে এই আয়োজনটি বা এই বিক্ষোভ প্রতিবাদটি, সেখানে বিভিন্ন আশেপাশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষে এসে এই প্রতিবাদে যোগ দিয়েছেন এবং রাজু ভাস্কর্যের সামনে বড় একটি জায়ান্ট স্ক্রিন বসানো হয়েছে। যেই জায়ান্ট স্ক্রিনে মূলত গাজায় যেভাবে গণহত্যা চালানো হচ্ছে, যেভাবে নিপীড়ন নির্যাতন চালানো হচ্ছে, সেই চিত্রগুলো, তথ্যচিত্রগুলো আসলে দেখানো হচ্ছে। এবং এর পাশাপাশি আপনি নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন যারা এই প্রতিবাদে, এই বিক্ষোভে সামিল হয়েছেন, প্রত্যেকের হাতে হাতে ফিলিস্তিনের পতাকা এবং ফিলিস্তিনির যে মুক্তির দাবি, সেই দাবিটি তুলে ধরছেন স্লোগানে স্লোগানে। এখন পর্যন্ত যারা
এখানে সমবেত হয়েছেন প্রত্যেকেই ক্ষোভ জানিয়েছেন এবং এই যে ইসরায়েলি গণহত্যা এটি বন্ধে মূলত জাতিসংঘের যে পদক্ষেপ, জাতিসংঘ এখন পর্যন্ত তাদের যে দৃশ্যমান কোনো ভূমিকা পালন করতে পারছে না সেটি নিয়ে তারা প্রচন্ড রকম ক্ষোভ জানিয়েছেন এবং এই যে ইসরায়েলের পেছনে যে ক্ষমতাধর যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের বিরুদ্ধে আসলে তারা ক্ষোভ জানাচ্ছেন এবং তারা বলছেন যে অচিরে করতে হবে এবং এই বন্ধ করতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যেই ছাত্র সমাজ নেমে এসেছে এই প্রতিবাদ অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত এই ফিলিস্তিনে বা গাজায় গণহত্যা বন্ধ না করা হবে এবং এই জন্য মূলত সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ বিশেষ করে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করছেন যারা এই প্রতিবাদে শামিল হয়েছেন। সবুজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, মহাখালীতে আছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ তুহিন। আমরা এবার তার কাছে যেতে চাই। তুহিন, কোন কোন দল বা সংগঠন সড়কে বিক্ষোভ দেখাচ্ছে, কি বলছেন তারা? লোপা, এখানে জামাত ইসলামের পক্ষ থেকে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন কিনা, মহাখালীর যে রেলগেটের উল্টো দিকে রাস্তার এক পাশে তারা এই বিক্ষোভ সমাবেশটি করছে। জামাত ইসলামী বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর শাখা এটার আয়োজন করেছে এবং এখানে সর্বস্তরের জনগণকে এটা অংশ নেওয়ার জন্য তারা আহ্বান করেছে। আপনি জানেন যে গত কয়েকদিন ধরে যে নির্বিচারে গণহত্যা চলছে, এমনকি ঈদের দিন নামাজরত অবস্থায়ও গাজায় একের পর এক বিমান হামলা এবং স্থল হামলার মাধ্যমে সেখানে প্যালেস্টাইনিদের নারী শিশু সবাইকে হত্যা করা হয়েছে। এখনও সেই হত্যা অব্যাহত আছে। এটারই তারা প্রতিবাদ করছে এবং তাদের বক্তব্য যে যেখানে আন্তর্জাতিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা সেখানে যুদ্ধবিরতি আইন সম্পূর্ণভাবে ইসরায়েল লঙ্ঘন করে একের পর এক এভাবে গণহত্যা চালিয়ে যাচ্ছে। সেই গণহত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সারা বিশ্বের মুসলমানরা যেখানে ক্ষোভে ফুঁসে উঠছেন, ঠিক একইভাবে বাংলাদেশের আপামর মুসলমান জনতা, ছাত্র জনতা থেকে শুরু করে সর্বস্তরের সব পেশাজীবী মানুষ তারা এই বিক্ষোভ দেখাচ্ছেন বাংলাদেশ থেকে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভ হচ্ছে, রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে। তারই অংশ হিসেবে এই মহাখালীর এই প্রধান সড়কের এক পাশে তারা এই সমাবেশটা আয়োজন করেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে সব বয়সীরা এই বিক্ষোভে অংশ নিয়েছেন এবং এই বিক্ষোভের অনেকের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে বাংলাদেশের পক্ষ থেকেও পররাষ্ট্রনীতির মাধ্যমে জোর প্রতিবাদ করা উচিত। এমনকি এখানে বলা হচ্ছে ইসরায়েলি পণ্য বয়কট করার আহ্বান জানানো হচ্ছে। ইসরায়েলি পণ্য বয়কট সহ যে যেখানে আছে সেখান থেকে এর প্রতিবাদ করাটা তাদের জন্য ইমানের দায়িত্ব। এই দায়িত্ব পালনের জন্য সবাই সচেষ্ট এবং তারা বলছেন যে যতদিনে গণহত্যা না বন্ধ হবে ততদিন তারা এই বাংলাদেশের পক্ষে মুসলমান জনতার পক্ষ থেকে বিক্ষোভ দেখিয়ে যাবেন। লোপা, তুহিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। গাজায় গণহত্যার প্রতিবাদে উত্তাল ছিল ঢাকা উত্তর সিটি এলাকাও। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি সড়কে নেমে এসে নিপীড়িত ফিলিস্তিনিদের সাথে সংহতি জানান শিক্ষক, অভিভাবক, বিভিন্ন পেশাজীবী সহ সর্বস্তরের মানুষ। সকাল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে চলে বিক্ষোভ কর্মসূচি। প্রত্যেকের কণ্ঠে ছিল ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা আর গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধের জোরালো দাবি। আরব সহ বিশ্ব নেতাদের নিশ্চুপ ভূমিকার তীব্র সমালোচনা করেন তারা। জুলাই আন্দোলনের মতো আবারও এক কাতারে ছাত্র জনতা, তবে এবার নিজেদের জন্য নয়, এক হয়েছেন ফিলিস্তিনিদের মুক্তি আর গাজার গণহত্যা বন্ধের দাবিতে। সকালে রাজধানীর ইসিবি চত্বরে জড়ো হয়ে এভাবে প্রতিবাদ জানান আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, শহীদ রমিজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ সহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ। সকলের দাবি অনতিবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ করতে হবে।
এত বাজেভাবে তাদেরকে বম্বিং করা হচ্ছে যে 20 ফিট উপরে একজন উপরে উঠে যাচ্ছে। আমেরিকা ওয়েস্ট যা করছে সেটা বর্বরতা, নৃশংসতা বা অমানবিকতার বলে কোনো শব্দ দিয়ে বিবরণ দেওয়া যাবে না। ইসিবি চত্বরের পাশাপাশি বিক্ষোভ হয়েছে রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনেও। সেখানে যোগ দেন আমেরিকান ইন্টারন্যাশনাল ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি এবং ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ সহ আশপাশের শিক্ষার্থী ও সাধারণ মানুষ। গাজার নৃশংস গণহত্যার নিন্দা জানিয়ে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান বিক্ষোভকারীরা। Oh people of Palestine, oh people of Gaza, if you are watching this, we are sorry. We are sorry. Please forgive us. Please forgive me. This is what we can do. We feel terrible. My heart is shattered when I see this little kid in this bloodshed. We are sorry. We are so sorry. This is what we can do. বিক্ষোভ হয়েছে রাজধানীর উত্তরাতেও। সেখানে অংশ নেন উত্তরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার ছাত্র জনতা। এ সময় গাজার বর্বর গণহত্যার পরও বিশ্ব নেতাদের নিশ্চুপ থাকার নিন্দা জানান তারা। ওদের দোষ কি? শুধু মুসলিম নিজেদের, ওরা কে চেয়েছিল শুধু নিজেদের বাসস্থানে থাকতে? এটা কি ওদের অপরাধ? ওনারা শিশু বাচ্চা থেকে শুরু করে যে বয়স্ক মানুষ কাউকে ছাড়ছে না, একদম পুরো গাজাটাকে তারা ধ্বংস করে দিচ্ছে। এটা কোনোভাবে মেনে নেওয়ার মতো না। আমরা ইসরায়েলি পণ্য যদি বয়কট করি তাহলে অবশ্যই ফিলিস্তিনের জন্য বেনিফিট আসবে। রাজধানীর বাড্ডা এলাকায়ও গাজায় বর্বর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। গাজায় ইসরায়েলি গণহত্যা সত্ত্বেও আরব ও বিশ্ব নেতাদের ভূমিকার নিন্দা জানান তারা। এই দেশগুলা নিজেদেরকে মুসলিম প্রধান বলে গর্ববোধ করে, তারা কিভাবে এই জিনিস নিয়ে কথা না বলে? সমস্ত হাসপাতাল উড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে কোনো বেঁচে থাকার মতো কোনো শ্বাস প্রশ্বাসের অবস্থা নাই। মিরপুর এলাকায় প্রতিবাদ মিছিলে মুখর ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপির শিক্ষার্থীরা। দাবি জানান দ্রুত বন্ধ করতে হবে গণহত্যা, মুক্ত স্বাধীন রাষ্ট্র দিতে হবে ফিলিস্তিনিদের। ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি ইস্যুতে বিশ্ববাসীকে এক কাতারে দাঁড়ানোর আহ্বানও ছিল সকলের কণ্ঠে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার ও নির্বিচার হামলা বন্ধের দাবিতে সোচ্চার হয়েছে দেশের আইনজীবী সমাজ। দুপুরে সুপ্রিম কোর্ট বার কাউন্সিল ভবনের সামনে গাজায় গণহত্যা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে আইনজীবীরা। এ সময় তারা বলেন, গাজার নিরীহ মানুষের উপর ইসরায়েলি বাহিনী যে গণহত্যা চালাচ্ছে তা কোনোভাবেই কাম্য নয়। তাহলে হামলা থেকে নারী শিশুরাও রেহাই পাচ্ছে না। এমনকি হাসপাতাল, মসজিদের বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল, যা চরম মানবাধিকারের লঙ্ঘন। আন্তর্জাতিক আইনে এই বর্বর বাহিনীর বিচারের দাবি জানান আইনজীবীরা। ইসরায়েলের বর্বর আগ্রাসন, গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা। বলেন, ইসরায়েলি সকল পণ্য বর্জন করতে হবে। আমি ঘৃণা জানাচ্ছি আপনাদের প্রতি। প্রতিটা শিশুর রূহ, তাদের প্রাণের যে আর্তনাদ, তাকে আমি আমার মধ্যে ধারণ করছি। গাজায় বর্বরতা বন্ধ করতে হবে, জেনোসাইড বন্ধ করতে হবে, ডিমোলিশন বন্ধ করতে হবে, ইভিকশন বন্ধ করতে হবে। পাশাপাশি ইসরায়েল নামক রাষ্ট্রের অস্তিত্ব শেষ করে দিতে হবে। এই মানবাধিকার অপরাধের সঙ্গে যারা জড়িত তাদেরকে অবিলম্বে আন্তর্জাতিক আইনে বিচার সহ আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানীর বাইরেও পালিত হচ্ছে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি। সকাল থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালন করছে বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় তারা গাজায় মুসলিমদের উপর হওয়া গণহত্যার বিচারের দাবি জানান। কর্মসূচিতে যোগ দেন রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও। ক্লাস পরীক্ষা বর্জন করে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালন করছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এছাড়া গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবিতে গণজমায়েত হচ্ছে রংপুরে। জেলা স্কুল মোড়ে এই কর্মসূচিতে যোগ দেন বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া রাজশাহী, নাটোর, লক্ষ্মীপুর সহ কয়েক জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করছে সর্বস্তরের মানুষ। মূল উদ্দেশ্য হচ্ছে সারা বিশ্বকে জানান দেয়া যে আমরা ফিলিস্তিনের পক্ষে আছি। বাংলাদেশের যে কোনো মানুষ যে কোনো প্রান্তে আছে তারা নিজ নিজ অবস্থান থেকে ইসরায়েলি পণ্য বয়কট করুক, তাদেরকে আমরা অর্থনৈতিকভাবেই পঙ্গু করে দেব। দর্শক, বলছিলাম খুলনাতেও প্রতিবাদ কর্মসূচি চলছে। আমরা সেই খবর জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, কর্মসূচিতে শিক্ষার্থীরা ইসরায়েলি আগ্রাসন সম্পর্কে কি বলছেন?
লোপা 4টার কিছু সময় আগে থেকে শুরু হয়েছে শিববাড়ির মোড়ের এই জমায়েত। আমরা যদি আমাদের পিছনের দিকটা একটু দেখানোর চেষ্টা করি, এক কথায় বলা যায় শিববাড়ির এই মোড়টি এখন একেবারেই জনাকীর্ণ। এখানে নানা বয়সী মানুষের উপস্থিতি, তবে বিশেষ করে তরুণদের উপস্থিতি একেবারে চোখে পড়ার মতো। অর্থাৎ নির্ধারিত সময়ের আগ থেকেই তরুণরা দল বেঁধে মিছিল সহকারে কিন্তু এখানে তারা জমায়েতে অংশ নিয়েছে এবং দেখতে পাচ্ছেন আশেপাশে যে জায়গাগুলো রয়েছে এমন কোনো জায়গা নেই যেখানে লোক নেই। সবাই এসেছে ইসরায়েলে যে বর্বরচিত হামলা হচ্ছে সেই হামলার প্রতিবাদ জানাতে এবং ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা এবং তাদের প্রতি সংহিতা জানাতে। এবং আমরা যেটি এখানে ইতিমধ্যে যে বক্তব্যগুলো হয়েছে সেই বক্তব্যগুলো আমরা শুনেছি, তারা যে বক্তব্যগুলো দিয়েছে সেই বক্তব্যগুলো হচ্ছে যে তারা বলেছে আমরা প্রয়োজনে সামরিক প্রশিক্ষণ নিতে চাই, সেই সামরিক প্রশিক্ষণ নিয়ে আমরা প্রয়োজনে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবো এবং ইসরায়েলের বিরুদ্ধে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধে তারা অংশগ্রহণ করতে চায় এবং বুকে তাজা রক্ত দিয়ে শহীদ হতেও তারা পিছপা হবে না বলে তারা কিছু সময়কে বক্তব্য জানিয়েছে। এর বাইরে যে সমস্ত আন্তর্জাতিক সংস্থাগুলো রয়েছে যারা বিভিন্ন সময় দেন দরবার করে থাকে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে, তারা কি করছে সেই প্রশ্নটিও তারা করেছেন। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে জাতিসংঘ সৃষ্টি হয়েছে হানাহানি রোধ করবে এবং একে অপরের প্রতি সহমর্মিতা জানাতে, সেই জাতিসংঘ কি করছে সেই প্রশ্নটিও তারা করেছে। অর্থাৎ ফিলিস্তিনিদের প্রতি যে হামলা, বর্বরচিত হামলা চালানো হচ্ছে এটি শুধু ন্যাস্কারজনকই নয়, এটি মানবাধিকার বিরোধী এবং এটি বর্বর, এটি সে অঞ্চলের মানুষের যে জীবন জীবিকা অর্থনীতি সব কিছুই ধ্বংস করে দিচ্ছে। এমন শিশুরা এর থেকে বাদ যাচ্ছে না এবং সব বয়সী মানুষ যে হত্যা শিকার হচ্ছে, যে শিশুটি বেঁচে আছে সে কিভাবে বেঁচে থাকবে সেটি হয়তো জানে না এবং যে মানুষটি বেঁচে আছে তার পরিবারের কেউ বেঁচে নেই, এমন বক্তব্য এখান থেকে উঠে আসছে। সে কারণেই বিশ্ব শান্তি কামনায় বিশ্বের যে সমস্ত দেশগুলো রয়েছে এর বিভিন্ন সময় সমঝোতা করে থাকে, তারা সমঝোতা করবে এবং দ্রুত সময়ের মধ্যে ইসরায়েলের যে হামলাগুলো রয়েছে সেটি বন্ধ হবে এবং ফিলিস্তিনিদের এখনো পর্যন্ত যারা বেঁচে আছে, যেটুকুন ক্ষতি হয়নি, যেটুকুন ভালো আছে সেইটুকুন তারা রক্ষা করতে চায়। এটি যদি না হয় তাহলে বাংলাদেশের মানুষ একযোগের প্রতিবাদ করবে এবং আগামীতে আরো কঠোর থেকে কঠোরতর কর্মসূচির আহ্বান জানিয়ে দেওয়া হবে বলে বক্তারা জানিয়েছে। এবং তারা এটাও জানিয়েছে যে এই যে তারুণ্যের জয় জয়কার, এখানে যে সমস্ত তরুণরা আছে আগেই বলেছি প্রয়োজনে এরা আগামীতে সামরিক যে প্রশিক্ষণ রয়েছে সেই প্রশিক্ষণে তারা অংশগ্রহণ করবে, তারা সমর যুদ্ধে অংশগ্রহণ করবে এবং প্রয়োজনে ইসরায়েলিদের বিরুদ্ধে পাকিস্তানিদের ফিলিস্তিনিদের পক্ষে যে তারা যুদ্ধে অবতীর্ণ হবে, প্রয়োজনে তারা জীবন দেবে, এমন কিন্তু বক্তব্য এখান থেকে। প্রবীর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি সহকর্মী শওকত মঞ্জুর শান্ত আছেন সেখানে, আমরা তার কাছে যাচ্ছি। শান্ত, বিক্ষোভ থেকে কি বার্তা দিচ্ছেন প্রতিবাদকারীরা? লোপা, তারা কিছুক্ষণ আগে কিন্তু এখানে একজোট হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদের বিক্ষোভ মিছিলের আগ মুহূর্তের যে সংক্ষিপ্ত সমাবেশ সেই সংক্ষিপ্ত বক্তব্য পর্ব এখানে চলছে এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিট উত্তর এবং দক্ষিণের যে নেতারা রয়েছেন তারা এখন বক্তব্য রাখছেন এবং তাদের বক্তব্যের মধ্যে যে জিনিসগুলো ফুটে উঠছে সেটি হচ্ছে গাজায় ইসরায়েলের যে আগ্রাসন, সেই আগ্রাসনের কারণে যেই মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে সেই মানবিক বিপর্যয় থেকে মুসলমান মানুষদের উদ্ধার করার যে একটি বিষয় এবং সারা বিশ্বব্যাপী যে একটা নিন্দার ঝড় উঠেছে সেই নিন্দার সাথেও একতাবদ্ধ হয়ে একই কণ্ঠে কিন্তু তারা কথা বলছেন যাতে গাজায় যে মানবিক বিপর্যয় ঘটছে সেই বিপর্যয় এখনই যাতে রোধ করা যায় এবং সেই জন্য দলীয় যে একটা প্রক্রিয়া সেই প্রক্রিয়ার কথা তারা কিন্তু এখানে বলছেন এবং সারা বাংলাদেশের মানুষের কাছে তাদের যে মেসেজ সেটি হচ্ছে যে কোনো ধরনের যেই আগ্রাসন, মানবিক বিপর্যয় এবং নারী শিশু সহ সকল বয়সী মানুষকে হত্যা, সাধারণ নিরীহ মানুষ হত্যা সহ যে নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে গাজার মানুষের উপরে এবং ফিলিস্তিনের মানুষের উপরে, সেই মানুষগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান কিন্তু তারা জানাচ্ছেন এবং
একই সাথে বলতে হবে যে তারা কিছুক্ষণের মধ্যে হয়তো বিক্ষোভ মিছিলটি শুরু করবেন, যেটি এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করবেন। শান্ত, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বিনিয়োগ পরিবেশ সহজ করতে কাজ চলছে। দেশি বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ স্থাপনে সহযোগিতা করছে সরকার। এমনকি দীর্ঘমেয়াদী ট্রেড লাইসেন্স ইস্যুর বিষয়টি ভাবা হচ্ছে। বিনিয়োগ সম্মেলনের প্ল্যানারি সেশনে এমন তথ্য তুলে ধরেন বিনিয়োগ বোর্ডের নির্বাহী পরিচালক চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। আর স্টার্টআপ উদ্যোক্তাদের সুখবর দিলেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেন, সহযোগিতা বিষয়ে সপ্তাহখানেকের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে পুরনো ধ্যান ধারণা ভাঙতেই 4 দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন। প্রথম দিনে এতে অংশ নেন 40 দেশে 6 শতাধিক বিনিয়োগকারী, ছিলেন দেশি তরুণ উদ্যোক্তারাও। সকালে রাজধানীর একটি হোটেলে সম্মেলনের শুরু হয় স্টার্টআপ কানেকশন সেশনের মধ্য দিয়ে। এতে দেশি উদ্যোক্তাদের সাথে বিদেশিরাও অংশ নেন। উদ্যোক্তাদের কাছে জানতে চাওয়া 2025-এর বিনিয়োগ সম্মেলন ঠিক কতটা গুরুত্বপূর্ণ তাদের কাছে। পানি রিলেটেড যা আছে তার নিজের টেকনোলজি হলো ডুবোটেক, যেটা বানাচ্ছে লাস্ট 7 বছর যাবত। এখন আমরা ইন্ডাস্ট্রিয়ালি বাংলাদেশে বিভিন্ন সংস্থাকে সাহায্য করতেছি আমাদের উপর দিয়ে। যে কোনো স্টার্টআপ চাইলে 1 ঘন্টার জন্য আমাদের অফিসটা ইউজ করতে পারবে, এছাড়া ডেইলি মান্থলি বেসিসে ইউজ করতে পারবে। আমরা গাড়িটি বানিয়েছি রাইড শেয়ারিং ড্রাইভার যারা আছেন বা যারা হচ্ছে ভাড়ায় চালিত গাড়ি হিসেবে চালান, তাদের জন্য বেশি টাকা ইনকাম করতে পারেন এই জন্য। স্টার্টআপ সেশন প্যানেল আলোচনায় বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, ব্যবসা করার ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে। বিশেষ করে নতুন উদ্যোক্তাদের ট্রেড লাইসেন্স আটকে যায় সরকারি লাল ফিতার দৌরাত্মে। ভোগান্তি এড়াতে এককালীন ট্রেড লাইসেন্স নবায়নের বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে। বিনিয়োগ পরিবেশ সহজ করতে কাজ চলছে। দেশি বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ স্থাপনে সহযোগিতা করছে সরকার। এমনকি দীর্ঘমেয়াদী ট্রেড লাইসেন্সের ইস্যুর বিষয়টি ভাবা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, নতুন উদ্যোক্তা তৈরিতে 8 থেকে 900 কোটি টাকার একটি স্টার্টআপ ফান্ড গঠন করা হয়েছে। খুব শীঘ্রই দেয়া হবে প্রজ্ঞাপন। 900 crore স্টার্টআপের জন্য সহযোগিতার পরিবেশ নিশ্চিতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। তরুণ উদ্যোক্তাদের বিশেষ সুবিধা দেওয়া হবে। আশা করছি সপ্তাহখানেকের মধ্যে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। প্রযুক্তিগত খরচ কমিয়ে আনা হবে। যারা এই বিষয়ে কাজ করছে তাদের পাশে থাকবে কেন্দ্রীয় ব্যাংক। স্টার্টআপ প্রকল্পে 900 কোটি টাকা ফান্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হবে। প্রধান উপদেষ্টা তথ্য ও প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফায়েজ আহমেদ তৈয়ব বলেন, ইন্টারনেটের দাম আঞ্চলিক পর্যায়ে কমিয়ে আনার কাজ চলছে। ইন্টারনেটের দাম আঞ্চলিক পর্যায়ে কমিয়ে আনতে কাজ করছি আমরা। এছাড়া অন্তর্বর্তী সরকার কখনোই ইন্টারনেট বন্ধ করবে না। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারাও যাতে ইন্টারনেট বন্ধ করতে না পারেন সে লক্ষ্যে কাজ করা হচ্ছে। আগামী বুধবার বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির মহাপরিচালক জানান, খালিদ মাহমুদের 11টি ব্যাংক হিসাবে 13 কোটি 68 লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেনের হদিস পাওয়া গেছে। ছাড়া তার 6 কোটি টাকার বেশি অবৈধ সম্পদের তথ্যও মিলেছে। 13 কোটি 68 লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012, দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সড়ক ও ড্রেন নির্মাণ কাজে অনিয়মের অভিযোগে সাভারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে দুদকের 3 সদস্যের একটি কমিটি পৌর এলাকায় অভিযান চালায়। এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রমাণসহ অনিয়ম পান তারা। অভিযানে নেতৃত্ব দেয়া দুদকের সহকারী পরিচালক আরিফ আহমদ জানান, IUIDPর প্রকল্পের বরাদ্দে 1 কোটি 84 লাখ টাকা ব্যয়ে 3টি রাস্তা ও একটি ড্রেন নির্মাণ কাজ করছে প্রতিষ্ঠানটি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দুদক। নির্বাচনী ব্যয় যথাসম্ভব কম রেখে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ অবস্থায় লেভেল প্লেইং ফিল্ড যেন থাকে সেটি নিশ্চিত করতে নির্বাচনী প্রচারণার নীতিমালা করা হচ্ছে। এরই মধ্যে আচরণবিধির খসড়া প্রায় চূড়ান্ত। দুপুরে নতুন দলের নিবন্ধন এবং নির্বাচনী আচরণবিধি নিয়ে ইসির বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেছেন, ভোটের সময় শৃঙ্খলা রক্ষায়
সর্বোচ্চ কঠোরতা প্রয়োগের আইনি কাঠামো শক্তিশালী করতে কাজ চলছে। আদালতের বিষয় হলেও এটি আচরণ বিধিমালার সাথে সঙ্গতিপূর্ণ রাখার চেষ্টা করা হবে। নির্বাচন কমিশনার জানান, রাষ্ট্র সংস্কার দল নামে একটি দলকে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। আচরণবিধিতে সংস্কার কমিশনের প্রস্তাব ও বিভিন্ন নতুন বিষয় যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান আনোয়ারুল ইসলাম। ন্যূনতম রেখে এবং একটা সুশৃঙ্খল অবস্থায় নির্বাচনী প্রচারণা, যাতে শৃঙ্খলার বিঘ্নিত না হয়, পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ অবস্থায় একবারে গ্রামীণ পর্যায়ে পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে লেভেল প্লেয়িং ফিল্ড হিসাবে সব প্রার্থী সমভাবে প্রচারণা করতে পারে, সেই ধরনের একটা অ্যাটিটিউড নিয়ে আমরা আচরণ বিধিমালাটা করতে চাচ্ছি।